পরন্তু সকালে ক্লাস, ওকে, প্যারা নাই। হাই গাইস, হ্যালো 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 হ্যালো। যদিও আমাদের একটা কলম মিসিং, বাট আই গেস দ্যাটস ওকে। কি অবস্থা গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? এই পরন্ত বিকেলে যে তোমরা আমার সাথে ক্লাসে জয়েন করলা, তোমাদের আমি কি বলবো? তোমাদের কি জীবন যাপন বলে কোনো কিছু নাই? আমার না হয় নাই, বুঝলাম, ঠিক আছে ভাই, আপনার জীবনে কিছু নাই, ঠিক আছে, তোদের জীবনে কি আছে? বিকাল 5:30টার সময় ক্লাস নিতে আসছি, তাও তোরা ক্লাসে আসোস ভাই। জীবনে কিছু থাকলে কি 5:30টার সময় তোরা ক্লাসে আসতি? যাই হোক, মানুষ হিসেবে তো তোরা ব্যর্থ বেটা। গাইজ, ওয়েলকাম টু দ্য ক্লাস। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এখন তোমরা বলবা যে ভাইয়া এটা কেমন টাইমে ক্লাস? যদিও তোমাদের অ্যানাউন্সমেন্ট আগেই দেওয়া হয়েছিল এটা এমন টাইমেই ক্লাস, ঠিক আছে? আমরা আজকে ক্লাসে ম্যাগনেটের লেকচার নাম্বার 9 কমপ্লিট করব, ঠিক আছে? এবং আজকে 7:30টায় ক্লাস নেওয়ার একটা কারণ আছে। আমার 7:30টার সময় আরও একটা ক্লাস আছে, এমসিকিউ জিনিয়াস, ওই ক্লাসটা আমার আজকে নেওয়া লাগবে। সো এর জন্য তোমাদের ক্লাসটা হচ্ছে একটু আগায় নেওয়া লাগলো, কিচ্ছু করার নাই, ঠিক আছে? সো আমরা ক্লাস খুব বেশিক্ষণ নিব না। কয়টা বাজে? 5:30 বাজে না? 7:30টার মধ্যে হচ্ছে ক্লাস কমপ্লিট হয়ে যাবে। সো 2 ঘন্টার চেয়ে কমই ক্লাস হবে। খুব বেশি প্যারা আপনারা খাবেন না, ওকে? ওয়েলকাম ওয়েলকাম, চলেন আমরা ক্লাস শুরু করে দেই, দেরি করবো না। দাদা কেমন আছেন? অনেকদিন পর লাইভ ক্লাসে আসলাম। ইয়ার ফাইনালের কারণে রেগুলার না, আচ্ছা কোনো প্যারা নাই, তোমরা হচ্ছে পরীক্ষাগুলো আগে ভালো মতো দাও। আমি জানি তোমাদের ইয়ার ফাইনাল চলতেছে, সো তোমাদের মধ্যে একটা মেজরিটি পোর্শন অফ স্টুডেন্টস যারা হচ্ছে ইয়ার ফাইনাল নিয়ে প্যারায় আছো। কোনো সমস্যা নাই, ইয়ার ফাইনাল কমপ্লিট করো, দেন আবার রেগুলার ক্লাসে ব্যাক করো, তখন কথা হবে। তার আগ পর্যন্ত পরীক্ষাগুলো ভালো মতো দাও, ঠিক আছে? ওকে, তাহলে আই গেস সব কিছু ঠিকঠাক আছে। আমি জাস্ট একবার চেক করে নিব সাউন্ড ঠিকঠাক আছে। ইয়া, পারফেক্ট। তাহলে চলেন আমরা দেরি করবো না, আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করে দিব, কারণ দেরি করলেই দেরি হবে। এবং ক্লাস কিন্তু খুব বেশি বড় না, ছোট্ট একটা ক্লাস, কিন্তু টপিক আছে অনেকগুলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ম্যাগনেটের কঠিন টপিকগুলো শেষ, বুঝছো? এখন যা যা পড়বো না সব হচ্ছে মজার, দেখবা আগে যা যা শিখছো তাই দিয়েই হয়ে যাচ্ছে, ওকে? ঠিক আছে ভাই, তাহলে আসেন আমরা প্রথমে কি দিয়ে পড়াশোনা শুরু করবো আজকে? দুইটা সমান্তরাল বিদ্যুৎবাহী অসীম দৈর্ঘ্যের তার। প্রথমে এই সাইডে লেখো এইচএসসি। ভাইয়া সাইডে এইচএসসি কেন লিখে দিলেন? কারণ এখান থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এগুলো সহজ টপিক, পোলাপান যদি একটু ভালো মতো পড়ে যায় এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে না পারার কোনো রিজন নেই, ওকে? ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া আমরা কি নিয়ে যেন পড়াশোনা করতেছি? দুইটা অসীম দৈর্ঘ্যের তার, এই হচ্ছে একটা, বুঝছো? এই হচ্ছে একটা, এই হচ্ছে আর একটা, ওকে? দুইটা কেমন তার? অসীম দৈর্ঘ্যের তার। ও গেছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ও গেছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ও মাইনাস ইনফিনিটি পর্যন্ত, ও মাইনাস ইনফিনিটি পর্যন্ত, ওকে? এভাবে তুমি যখন দুইটা বিদ্যুৎ পরিবাহী তারকে পাশাপাশি রাখবে একটা নির্দিষ্ট দূরত্বে, ভাইয়া নির্দিষ্ট দূরত্বে কতখানি দূরত্বে? লেট সাপোজ ডি মিটার দূরত্বে। দুইটা সমান্তরাল তারের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে রে? লম্ব দূরত্ব, এই যে এইটা, ও মাই গড সরি, এখান থেকে এই পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটাই হচ্ছে দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব, সেটা দেওয়া আছে হচ্ছে ডি। এই অবস্থায় তোমাকে প্রশ্ন করছে এই দুইটা তারের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কত হবে? আকর্ষণ বিকর্ষণে তো পরেই আসতেছি, প্রথমে এইটা চিন্তা করো, এখানে বল কই থেকে আসবে? দেখো দুইটা তারের মধ্যেই কারেন্ট আছে, তাই ভাইয়া ইয়েস দুইটা তারে কারেন্ট আছে। এটার মধ্যে কারেন্ট হচ্ছে I1, এটার মধ্যে কারেন্ট হচ্ছে I2। অ্যান্ড লেট সাপোজ দুইটা কারেন্ট সেম ডিরেকশনে ফ্লো করতেছে। ভাইয়া সবসময় কি কারেন্ট সেম ডিরেকশনে ফ্লো করবে না? উল্টা দিকেও ফ্লো করতে পারে, এটার মধ্যে একদিকে এটার মধ্যে আর একদিকে, এমনও হইতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা দেখব। প্রথমে আগে দেখি বল আসতেছে কই থেকে। আচ্ছা, তাহলে আমাদের কাছে দুইটা কারেন্ট পরিবাহী তার আছে অসীম দৈর্ঘ্যের, তাদেরকে আমরা পাশাপাশি রাখছি এবং তোমাকে বলা হচ্ছে এই দুইটা তার পরস্পরের উপর বল প্রয়োগ করবে। প্রশ্ন হচ্ছে কেন? আমরা জানি একটা কারেন্ট পরিবাহী তারকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, এটা আমরা লাস্ট ক্লাসেই পড়ছি। লেট সাপোজ তোমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে টা 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 টা, এবং এখানে তুমি কি করছো? একটা কারেন্ট পরিবাহী তারকে রাখছো, এই,
ঠিক আছে, এই তারের উপর ম্যাগনেটিক ফিল্ড কতখানি বল প্রয়োগ করবে? আই এল বি সাইন থিটা। এটা কি লাস্ট ক্লাসে পড়ছি নাকি পড়ি নাই? পড়ছি ভাইয়া, তাইলে মুছে ফেলো, পুরাতন কোনো স্মৃতি মাথায় আনা যাবে না, ঠিক আছে, সব মাথা থেকে আউট, জাস্ট নতুন নতুন জিনিস মাথার মধ্যে আনা লাগবে। ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে এটা অলরেডি পড়ে ফেলছি যে একটা কারেন্ট পরিবাহী তারকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে তার উপর একটা বল প্রয়োগ করে কে? চৌম্বক ক্ষেত্র। কিন্তু ভাইয়া এখানে তো কোনো চৌম্বক ক্ষেত্র নাই, তাইলে বল কই থেকে আসতেছে? ভুল, চৌম্বক ক্ষেত্র আছে, তুমি খালি চোখে দেখতে পারতেছো না, একটু জ্ঞান চক্ষুটা লাগাও। দেখো এখানে কারেন্ট যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য এই তারের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্র কি এই তারের উপর একটা বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। সিমিলারলি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য এর আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? অবশ্যই হবে। সেই চৌম্বক ক্ষেত্র কি এই তারের উপর একটা বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। তাহলে খেয়াল করেন, এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো করবে, এই অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য তার চারপাশে তৈরি হবে একটা চৌম্বক ক্ষেত্র। আমার দেখা লাগবে সেই চৌম্বক ক্ষেত্রটা এই তারের উপর কতটুকু বল প্রয়োগ করতেছে এবং কোন দিকে বলটা প্রয়োগ করতেছে। তাহলে আসেন আমরা প্রথমে দেখি চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি হবে। দেখেন কারেন্ট গেছে কোন দিকে? এই বরাবর, বুড়ো আঙ্গুলটাকে রাখো, তাহলে চৌম্বক ক্ষেত্র এই যে এইভাবে, এইভাবে। তার মানে এই তারের ডান দিকে চৌম্বক ক্ষেত্র হবে তল বরাবর ভিতরের দিকে এবং বাম দিকে চৌম্বক ক্ষেত্র হবে তল বরাবর বাইরের দিকে। ক্লিয়ার? আরেকবার, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। থামটাকে এই বরাবর রাখো, এই বাঁকা আঙ্গুলগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে এই বরাবর কারেন্ট যাওয়ার জন্য ডান দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তল বরাবর ভিতরে, এই যে তল বরাবর ভিতরের দিকে, আর বাম দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তল বরাবর বাইরের দিকে। ক্লিয়ার? বাম দিক নিয়ে তো আমার চিন্তা করার দরকার নাই, বাম দিকে কি কোনো কারেন্ট পরিবাহী তার আছে নাকি? নাই তো, তাহলে বাম দিক নিয়ে আপাতত চিন্তা করার দরকার নাই, আপাতত চিন্তা হচ্ছে ডান দিক নিয়ে, কারণ আমার তার অপর তারটা আছে কোথায়? ডান দিকে। ওকে, তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য আমি চৌম্বক ক্ষেত্র পাবো ডান দিকে কোন পাশে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তল বরাবর ভিতর, এই যেখানে, এখানে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। চৌম্বক ক্ষেত্র কিন্তু ছবিতে দিয়ে দিবে না, তোমার বোঝা লাগবে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এটার নাম দিলাম হচ্ছে আমরা B1। এই B1 চৌম্বক ক্ষেত্র কেন তৈরি হইলো? এটা কি এই তারের জন্য তৈরি হয়েছে? না, এই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য। তার মানে ওই যে B1টা তৈরি হয়েছে, এটা কার জন্য তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে I1 এর জন্য। I1 এর জন্য তৈরি হয়েছে, ঠিক আছে, তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে ভাইয়া এখানে যদি একটা চৌম্বক ক্ষেত্র থাকে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কারেন্ট পরিবাহী তার আছে, সেই তারের উপর চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। কোন দিকে করবে? দেখো, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতরের দিকে, কারেন্ট যাচ্ছে উপরের দিকে, প্রযুক্ত বল কোন দিকে হবে? দেখেন মনে আছে কিনা, ধরেন এই হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, এই হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এবং আমরা কি করছি? এই বরাবর একটা তার রাখছি, কেমন তার? কারেন্ট পরিবাহী তার। বলে এই তারের উপর চৌম্বক ক্ষেত্র কোন দিকে বল প্রয়োগ করবে? যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর বুড়া আঙ্গুল, এই চারটা আঙ্গুলের মাথা কোন দিকে যাবে? চৌম্বক ক্ষেত্রের দিকে, এবং হাতের যে তালুটা আছে তালুর ডিরেকশন হচ্ছে বলের ডিরেকশন। তাহলে দেখেন আমার কারেন্ট যাচ্ছে ডান দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে চারটা আঙ্গুল ভিতরের দিকে, থাম না সরি, পাম যেটা বা হাতের তালু যেটা সেটা কোন দিকে? উপরের দিকে। তার মানে বলটা কাজ করবে হচ্ছে উপরের দিকে। এই কেসে ফোর্স আসবে কোন দিকে? উপরের দিকে। সেম কনসেপ্টটা ওখানে অ্যাপ্লাই করো। চৌম্বক ক্ষেত্র আছে তল বরাবর ভিতরের দিকে, কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে বল কোন দিকে হবে? দেখেন কারেন্ট উপরের দিকে, থামটাকে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে চারটা আঙুলকে ভিতরের দিকে, হাতের তালু কোন দিকে? বাম দিকে। তাহলে বল কোন দিকে আসবে? বাম দিক বরাবর। বুঝতে পেরেছো? তার মানে এখানে আমরা একটা ফোর্স পাবো, ম্যাগনেটিক ফোর্স, এবং সেটা কোন দিকে? এই যে বাম দিক বরাবর। ক্লিয়ার? কোন দিক বরাবর? বাম দিক বরাবর। এই ফোর্সটাকে তুমি লিখতে পারো F21। ভাইয়া F21 মানে কি? F21 মানে হচ্ছে 2 নাম্বার তারের উপর প্রযুক্ত বল, এবং বলটা দিছে কে? 1 নাম্বার তার। ঠিক আছে ভাই, 1 নাম্বার তার কেমনে বল দিল? বল তো দিল ম্যাগনেটিক ফিল্ড। আরে বাবা, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে কার জন্য? 1 নাম্বার তারের জন্য। 1 নাম্বার তার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে 2 নাম্বার তারটা। এই ম্যাগনেটিক ফিল্ড 2 নাম্বার তারের উপর বল প্রয়োগ করতেছে। তাহলে আলটিমেটলি 2 নাম্বার তারের উপর বলটা প্রয়োগ করলো কে? 1 নাম্বার তার। সো F21 হচ্ছে 1 নাম্বার তার কর্তৃক 2 নাম্বার তারের উপর প্রযুক্ত বল। ক্লিয়ার? তাহলে এটা একটু লিখে নাও, কারণ তোমাদের তো ভাষাগত জ্ঞানের অবস্থা খারাপ, ঠিক আছে? এটাকে একটু লিখে নাও, তোমার জীবনটা সহজ হয়ে যাবে। তাহলে F21টা কি কোথায় লিখবো বলো তো? এখানে লিখি, ঠিক আছে, এখানে।
F21টা কি বলো তো? 1 নাম্বার তার কর্তৃক 2 নাম্বার তারের উপর প্রযুক্ত বল। লেখেন 1 নং তার কর্তৃক 1 নং তারের দ্বারা 1 নং তারের দ্বারা 2 নং তারের উপর প্রযুক্ত বল। 2 নং তারের উপর প্রযুক্ত বল, ঠিক আছে? এইটা হচ্ছে F21 প্রযুক্ত বল। তার মানে আমরা বুঝলাম 1 নাম্বার তার 2 নাম্বার তারের উপর এই দিকে বল প্রয়োগ করবে, কোন দিকে? নিজের দিকে। আচ্ছা ভাই 2 নাম্বার তার কি 1 নাম্বার তারের উপর বল প্রয়োগ করবে না? করবে। কিন্তু 2 নাম্বার তার কেন 1 নাম্বার তারের উপর বল প্রয়োগ করবে? চিন্তা করে দেখো, 2 নাম্বার তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। কোন দিকে তৈরি হবে? দেখেন 2 নাম্বার তারের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে উপরের দিকে, এই পাশে চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি হবে? এই যে তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে? ডান পাশে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। ডান পাশে তো আমার কোনো তার নাই, ডান পাশে চৌম্বক ক্ষেত্র নিয়ে আমি করবোটা কি? আমার দেখা লাগবে এই তারের উপর কতটুকু বল প্রয়োগ করতেছে। এই তারের উপর বলটা প্রয়োগ করবে কেমনে? এই দ্বিতীয় তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে এবং সেই চৌম্বক ক্ষেত্র প্রথম তারের উপর বলটা প্রয়োগ করবে। তাহলে আমার দেখা লাগবে প্রথম তার কতখানি চৌম্বক ক্ষেত্রকে ফেস করতেছে, সেই চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করতেছে সেটা কেমনে দেখবেন? এই যে দেখেন 2 নাম্বার তারের মধ্যে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে যে উপরের দিকে কারেন্ট, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি হবে? তল বরাবর বাইরের দিকে। ক্লিয়ার? তার মানে এখানে তৈরি হবে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এই যে তল বরাবর বাইরের দিকে। কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। ক্লিয়ার গাইস? একদম সহজ। এবং এই চৌম্বক ক্ষেত্রের নাম আমরা দিচ্ছি হচ্ছে B2। কি? B2। B2টা কি? B2 হচ্ছে দ্বিতীয় তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য এখানে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। তাহলে B2টা তৈরি করছে কে? B1 তৈরি করছিল হচ্ছে I1, ঠিক আছে? B2 কে তৈরি করছে কে? B2 কে তৈরি করছে I2, মানে সেকেন্ড তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এটা তৈরি হয়েছে কার জন্য? এটা হচ্ছে I2 এর জন্য তৈরি হয়েছে, ঠিক আছে? I2 এর জন্য তৈরি হয়েছে। একদম সহজ। মনে থাকবে না বলো তো? খুবই 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 সহজ। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে দ্বিতীয় তারের জন্য, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল প্রথম তারের জন্য। তাহলে ভাই দ্বিতীয় তার যদি এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, সেই চৌম্বক ক্ষেত্র কি প্রথম তারের উপর একটা বল প্রয়োগ করবে না? প্রথম তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, একটা কারেন্ট পরিবাহী তারকে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, সে কি একটা ফোর্স ফেস করে না? অবশ্যই করে। সেই ফোর্সটা কোন দিকে হবে বলেন তো? দেখেন আমার তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরের দিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে? এই যে দেখো, কারেন্ট উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। বুঝো কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। তাহলে আমার হাতের তালুর যে ডিরেকশনটা সেটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। তাহলে ফোর্স কোন দিকে? ফোর্স হচ্ছে ডান দিকে। বুঝতে পারছেন? আরেকবার, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে বাইরের দিকে। কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে উপরের দিকে। তাহলে ফোর্স কোন দিকে? ফোর্স হচ্ছে ডান দিকে। ক্লিয়ার? তার মানে আমাদের প্রথম তারের উপর ক্রিয়াশীল বলটা হবে ডান দিক বরাবর, সেটাকে আমরা বলতেছি F12। ওকে, এখানে F12টা কি? F12 হচ্ছে প্রথম তারের উপর প্রযুক্ত বল। সেই বলটা প্রয়োগ করছে কে? বলটা প্রয়োগ করছে দ্বিতীয় তার। কে প্রয়োগ করছে? দ্বিতীয় তার প্রয়োগ করছে। এখন তোমার মনে এই প্রশ্নও জাগতে পারে যে ভাইয়া প্রথম তারের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র প্রথম তারের উপর বল প্রয়োগ করবে না? না, প্রথম তারের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র প্রথম তারের উপর কেমনে বল প্রয়োগ করবে? দেখেন এখানে আপনার কাছে একটা তার আছে, লেটস সাপোজ, ঠিক আছে? এখানে আপনার কাছে কি আছে? তোমার জীবনে আর কি আছে বলো তার ছাড়া? ধরো এখানে একটা তার আছে, এই তারের জন্য ধরো এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে I অ্যাম্পিয়ার, লেটস সাপোজ। এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে তৈরি হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, কিন্তু তার যেখানে আছে সেখানে কি কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? তার মানে প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র আশেপাশে তো তৈরি হবে, বাট তার এক্স্যাক্টলি যেখানে আছে সেখানে তো কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না। সো প্রথম তারের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র প্রথম তারের উপর কোনো বল প্রয়োগ করবে না। দ্বিতীয় তারের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র দ্বিতীয় তারের উপর কোনো বল প্রয়োগ করবে না। তাহলে বলটা কার উপর প্রয়োগ করবে? প্রথম তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা বল প্রয়োগ করবে দ্বিতীয় তারের উপর। দ্বিতীয় তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা বল প্রয়োগ করবে প্রথম তারের উপর। ক্লিয়ার? একদম সহজ কনসেপ্ট। তাইলে বলেন তো F21টা কি? কি ভাইয়া? F21। ওকে লেখো F21টা কি? কোথায় লিখবা? সরি F21 না, F12। F12টা কি? যেখানে লেখো F12। মাই গড, হাতের লেখার যাই হোক কিছু না বলি। F12। F12টা কি? প্রথম তারের উপর প্রযুক্ত বল। কে দিছে? দ্বিতীয় তার। তার মানে আমরা লিখতে পারি দ্বিতীয় তার কর্তৃক। কি ভাইয়া? দ্বিতীয় তার কর্তৃক
প্রথম তারের উপর প্রযুক্ত বল, প্রথম তারের উপর প্রযুক্ত বল, এইটা হচ্ছে F12। বুঝতে পেরেছো? একদম সহজ কনসেপ্ট, খুবই ইজি। ক্লিয়ার গাইস? তার মানে দুইটা তারকে যদি এভাবে পাশাপাশি রাখি, যাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তারা কিন্তু পরস্পরের উপর বল প্রয়োগ করবে। সেই বলের মান আমরা একটু পরেই বের করব। প্রথমে বলের ডিরেকশনের দিকে খেয়াল করো, ডিরেকশনটা এখানে ইম্পর্টেন্ট। দেখো যখন সেম ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, দুইটা তার কিন্তু পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে। প্রথম তার দ্বিতীয় তারকে টানতেছে এই দিকে, আবার দ্বিতীয় তার প্রথম তারকে টানতেছে এই দিকে। তার মানে কি তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে। ক্লিয়ার? এটা কখন হবে? যখন দুইটা তারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট যাবে। যদি দুইটা তারের মধ্যে দিয়ে উপরের দিকে কারেন্ট যায়, অ্যাট্রাক্ট করবে। দুইটা তারের মধ্যে দিয়ে যদি নিচের দিকে কারেন্ট যায়, অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার? এখন যদি ভাইয়া উল্টাটা হয়, উল্টা, হ্যাঁ বিপরীত দিকেও তো কারেন্ট যাইতে পারে। এমন তো হইতেই পারে একটা তারের মধ্যে দিয়ে উপরের দিক কারেন্ট গেল আর একটা তারের মধ্যে নিচের দিক কারেন্ট গেল। তখন কি করব ভাইয়া? তখন কি জীবনটা বেদনা হয়ে যাবে? না, জীবন বেদনা হবে না যদি তুমি বেদনা বানাইতে না চাও। ঠিক আছে? তাহলে আসো আমরা হচ্ছে এখন আরো একটা কেস দেখবো, যেখানে দুইটা তার তো থাকবে, দুইটা সমান্তরাল অসীম দৈর্ঘ্যের তার, বাট তাদের মধ্যে দিয়ে বিপরীত দিকে কারেন্ট ফ্লো করবে। তাহলে ধরেন এই একটা তার, এবার পারবে, এবার খুব ইজিলি পারবা। আর একটু বামে আঁকো। এই একটা তার, এই হচ্ছে আর একটা তার। ওকে, দুইটাই অসীম দৈর্ঘ্যের তার। এটাও আছে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি। ওকে, এবার ধরো দুইটার মধ্যে কারেন্ট ফ্লো করছে দুই দিকে। দুই দিকে বলতে ভাইয়া একটার মধ্যে কারেন্ট ফ্লো করেছে এই দিকে I1, আর একটার মধ্যে কারেন্ট ফ্লো করেছে এই দিকে I2। পরস্পর বিপরীতে কারেন্ট ফ্লো করছে। এবার কি হবে? দেখো প্রথম তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে কোন দিকে? দেখেন প্রথম তারের মধ্যে কারেন্ট এই দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র ডান পাশে তৈরি হবে তল বরাবর ভিতরের দিকে। কারেন্ট এই দিকে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তল বরাবর ভিতরের দিকে। ক্লিয়ার? তার মানে চৌম্বক ক্ষেত্র আমরা পাবো হচ্ছে এই বরাবর, এখানে এই, এখানে এই, এখানে এই, এখানে এই, ও মাই গড, এখানে এই, এখানে এই, এই, এই। ওকে, চৌম্বক ক্ষেত্রের নাম কি দেওয়া যেতে পারে? B1। কেন? কারণ এটা হচ্ছে প্রথম কারেন্টের জন্য বা প্রথম তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। সেম ডেফিনেশন আগের মতোই। ওকে, এখন দেখেন এখানে একটা চৌম্বক ক্ষেত্র যেহেতু তৈরি হয়েছে, এটা একটা তড়িৎ পরিবাহী তার, তার উপর বল তো একটা অবশ্যই প্রয়োগ করবে, কিন্তু সেই বলের ডিরেকশন কোন দিকে? দেখো এইবার চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, বাট কারেন্ট কোন দিকে? কারেন্ট তো নিচের দিকে। তাহলে খেয়াল করেন, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরে, কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে নিচের দিকে। তাহলে হাতের তালু কোন দিকে? ডান দিকে। এইটা হবে হচ্ছে ফোর্সের ডিরেকশন। আর একবার, কারেন্ট নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তাহলে কারেন্ট না, ফোর্স আসবে হচ্ছে তালুর ডিরেকশনে। কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স তালুর ডিরেকশনে, ডান দিকে। বুঝছো? বা তুমি যেভাবেও দেখতে পারো, কারেন্ট হচ্ছে নিচের দিকে, দিক থেকে দেখানোটা কঠিন, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতরের দিকে, তাহলে ফোর্স হবে ডান দিকে। ওকে, সহজ। তাহলে ফোর্স কোন দিকে হবে? ফোর্স হবে হচ্ছে ডান দিকে। এটা কোন ফোর্স? দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল। কে দিছে? প্রথম তার, তার মানে এটা হচ্ছে F21। কোনটা? F21। দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল দিছে কে? দিছে হচ্ছে প্রথম তার। ওকে, এবার ভাইয়া প্রথম তার দ্বিতীয় তারের উপর একটা বল দিল, বুঝলাম ডান দিকে ধাক্কা মারছে। দ্বিতীয় তারও কি প্রথম তারের উপর বল প্রয়োগ করবে? অবশ্যই বল প্রয়োগ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে? তার জন্য তোমার প্রথমে জানা লাগবে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি হবে। দেখো এখানে চৌম্বক ক্ষেত্র কার জন্য তৈরি হবে? I1 এর জন্য না, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে I2 এর জন্য। কোন দিকে তৈরি হবে? দেখেন কারেন্ট কোন দিকে যাচ্ছে? I2 নিচের দিকে। তাহলে ওই পাশে চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি হবে? তল বরাবর ভিতরের দিকে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে ওই পাশে চৌম্বক ক্ষেত্র কোন দিক তৈরি হবে? তল বরাবর ভিতরের দিকে। ক্লিয়ার? তার মানে এখানে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো হচ্ছে তল বরাবর ভিতরে। এই, এটা, 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 এই, 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 এটার নাম দাও হচ্ছে B2। ওকে, এই B2টা কি? B2টা হচ্ছে দ্বিতীয় তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য এখানে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমার প্রথম তারটা আছে, সেই প্রথম তারের উপর কি চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। কোন দিকে বল প্রয়োগ করবে? দেখো কারেন্ট হচ্ছে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর বাইরের দিকে। কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। তাহলে ফোর্স কোন দিকে হবে? চিন্তা করেন, কারেন্ট হচ্ছে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই, করলাম কি? এটা ভিতরের দিকে হবে। তোমরা বলবা না আমি ভিতরের দিকে বইলে এটা কি আঁকলাম? জীবনটা বেদনা। এই দেখো এখানে কারেন্ট কোন দিকে? নিচের দিকে না,
এখানে চৌম্বক ক্ষেত্র কার জন্য তৈরি হবে? I2 এর জন্য। I2 কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিক তৈরি হবে? তল বরাবর ভিতরের দিকে। আমি তো ডট আঁকছিলাম, ডট তো তল বরাবর বাইরের দিকে। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্র হবে ক্রস ক্রস ক্রস, তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, এবং সেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে B2। B2 কি ভাইয়া? B2 হচ্ছে দ্বিতীয় তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য এখানে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। ওকে, তাহলে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে তল বরাবর ভিতরের দিকে, কারেন্ট গেছে হচ্ছে উপরের দিকে, তাহলে এই তারের উপর অবশ্যই চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে। প্রশ্ন হচ্ছে কোন দিকে বল প্রয়োগ করবে? দেখেন, কারেন্ট উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, ফোর্স কোন দিকে? হাতের তালু বরাবর, এই যে এই দিক বরাবর। আবার কারেন্ট উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তাহলে ফোর্স কোন দিকে? তালু বরাবর বাম দিকে। ক্লিয়ার? তাহলে ফোর্স কোন দিকে আসবে? ফোর্স আসবে হচ্ছে বাম দিকে। এইটার নাম হচ্ছে F12। দ্বিতীয় তার কর্তৃক প্রথম তারের উপর প্রযুক্ত বল। এইবার একটু বলের ডিরেকশনের দিকে তাকাও। এবার কি তার দুইটা পরস্পরকে আকর্ষণ করতেছে? না, তার দুইটা কি করতেছে? পরস্পরকে বিকর্ষণ করতেছে। প্রথম তার দ্বিতীয় তারকে ঠেলা মারতেছে, দ্বিতীয় তারও প্রথম তারকে ঠেলা মারতেছে। তাহলে এখান থেকে ইনসাইট যেটা পাওয়া গেল, দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে যদি একই দিকে কারেন্ট ফ্লো করে তখন তারা পরস্পরকে আকর্ষণ করবে। বাট যদি পরস্পর বিপরীত দিকে কারেন্ট ফ্লো করে, একটা উপরে আর একটা নিচে, একটা বামে আর একটা ডানে, তখন কিন্তু তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে এই কেসটাতে তার দুইটা কি করতেছে? তার দুইটা পরস্পরকে বিকর্ষণ করতেছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরস্পরকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। বুঝতে পেরেছো? খুবই সহজ। আর ওখানে কি করতেছে? তার দুইটা পরস্পরকে আকর্ষণ করতেছে। লেখেন, পরস্পরকে আকর্ষণ করিতেছে, আকর্ষণ করতেছে। ক্লিয়ার? একদম সহজ। বুঝেছো? পারবা? তাহলে এই জিনিসটা মাথায় রাখা লাগবে। দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে যদি একই দিকে কারেন্ট ফ্লো করে, হোক দুইটাই উপরে বা দুইটাই নিচে, তার দুইটা পরস্পরকে আকর্ষণ করবে। প্রথম তার দ্বিতীয় তারকে নিজের দিকে টানবে, দ্বিতীয় তারও প্রথম তারকে নিচের দিকে টানবে, মানে নিজের দিকে টানবে আর কি। বাট যদি পরস্পর বিপরীত দিকে কারেন্ট ফ্লো করে, তখন কিন্তু তারা পরস্পর থেকে ঠেলে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, মানে পরস্পরকে রিপালস করবে বা বিকর্ষণ করবে। পারবো? তাহলে আমার মনে হয় বলের ডিরেকশন নিয়ে কারো কনফিউশন থাকা উচিত না। এখন দেখা লাগবে বলের মান কত হবে। এই যে তারা আকর্ষণ বিকর্ষণ করবে, এই বলের মানটা কত সেটা একটু বের করা যাক। আসেন, এখন বলের মান বের করা খুব সহজ। কনসেপ্ট তো আপনারা বুঝাই গেছেন। বলের মানটা বের করা এখন খুবই খুবই সহজ। আসো। ও মাই গড, দাঁড়াও। জীবন একটা বেদনা, বুঝছো? যাই হোক, তোমরা আবার কেঁদো না। এখানে আছে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এখানেও মাইনাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি। অসীম দৈর্ঘ্যের তার। দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব কত? ধরলাম ডি। কেন ভাইয়া ডি ধরলেন? তুমি চাইলে অন্য কিছুও ধরতে পারো, তুমি যদি তোমার নাম ধরতে চাও তাতেও কোনো সমস্যা নাই, আপ টু ইউ। এখানে হচ্ছে ডি। ডিটা কি? দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমি ধরলাম যে দুইটা তারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট ফ্লো করতেছে। একই দিকে কারেন্ট ফ্লো না করলেও কোনো সমস্যা ছিল না, রেজাল্ট সেমই আসতো, I1 এবং I2। আমি দেখতে চাই দুইটা তার পরস্পরকে কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করে। যেহেতু একই দিকে কারেন্ট ফ্লো করতেছে, এখানে তো আকর্ষণই করবে। তো দেখো, এখানে প্রথম কথা, প্রথম তারের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কোন দিক বরাবর? এদিক বরাবর, এদিক বরাবর। ঠিক আছে? তল বরাবর ভিতরের দিকে। এতক্ষণ কিন্তু এটা বুঝাইছে। এখন যদি বলে ভাই এটা কেমনে আসলো, বুঝাবার একবার। দেখো, কারেন্ট গেছে এইদিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের B1। আচ্ছা ভাই, এই B1 এর মান কত হবে? এইটা কেমনে বের করব? এটা বের করার ফর্মুলা তুমি শিখে আসছো। একটা অসীম দৈর্ঘ্যের তার থেকে a মিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়? ভাইয়া ভুলে গেছি, ভুলে গেলে তো হবে না। মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই a, যেখানে আইটা কি? আই হচ্ছে তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। যেই তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতেছো, সেই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। এটা কি? এ হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব। এটা কি? তার থেকে লম্ব দূরত্ব। কিসের লম্ব দূরত্ব? যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাও সেই পয়েন্টের লম্ব দূরত্ব। ওকে, সো এই ফর্মুলা মনে রাখা লাগবে। এগুলো কিন্তু আমরা পড়ছি, সব পড়া ফর্মুলা। তাহলে আসেন যদি আমরা একটু B1 এর মানটা বের করি। ওকে, আমরা এখানে অ্যানালাইসিস করতেছি দ্বিতীয় তারের উপর বল। কি? দ্বিতীয় তারের উপর বল মানে হচ্ছে F21। দ্বিতীয় তারের উপর বলটা প্রয়োগ করবে কি? প্রথম তার। কিভাবে? ওই যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। কত মানের চৌম্বক ক্ষেত্র তৈরি করবে? চৌম্বক ক্ষেত্রের মান হবে B1 is equals to mu not I1 divided by 2 pi D।
হ্যাঁ ডি কেন হইল? দেখো তোমার চৌম্বক ক্ষেত্র লাগবে কোন পয়েন্টে? এই তারের উপর চৌম্বক ক্ষেত্র বলটা প্রয়োগ করবে, তাই না? তোমার লাগবে কি আলটিমেটলি 2 নাম্বার তারের উপর প্রযুক্ত বল। 2 নাম্বার তারের উপর বলটা প্রয়োগ করতেছে কি? চৌম্বক ক্ষেত্র। তার মানে তোমার এইটা জানা থাকা লাগবে 2 নাম্বার তার যেখানে আছে সেখানে চৌম্বক ক্ষেত্রের মান কত। 2 নাম্বার তার 1 নাম্বার তার থেকে কতটুকু দূরত্বে আছে? ডি পরিমাণ দূরত্বে। তুমি যেখান থেকেই মাপো, এখান থেকেও ডি পরিমাণ দূরত্বে, এখান থেকেও ডি পরিমাণ দূরত্বে, এখান থেকেও ডি পরিমাণ দূরত্বে। দূরত্ব সমান্তরাল তার, মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সেম হবে। তার মানে প্রথম তার থেকে ডি পরিমাণ দূরত্বে কতখানি চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা আমার বের করা লাগবে। সেটার মান হচ্ছে B1। ক্লিয়ার? তাহলে B1 এর মান কত হবে? মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। এখানে I1 কেন হইলো, I2 কেন হইলো না? এই চৌম্বক ক্ষেত্র কার জন্য তৈরি হয়েছে? I2 এর জন্য না, এটা তো তৈরি হয়েছে I1 এর জন্য। এটা বল প্রয়োগ করবে 2 নাম্বার তারের উপর, ঠিক আছে, বাট এটার অরিজিন কোথায়? এটা তৈরি হয়েছে কই থেকে? তৈরি হয়েছে তো I1 এর জন্য। বুঝছেন? সো B1 হচ্ছে মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। এবার এই চৌম্বক ক্ষেত্রটা বল প্রয়োগ করবে কার উপর? আমার দ্বিতীয় তারের উপর। কতটুকু বল প্রয়োগ করবে? দেখো দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে অসীম। সেই অসীম দৈর্ঘ্যের তারের উপর বল তো নির্ণয় করা সম্ভব না। আমরা ধরলাম দ্বিতীয় তারের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এল এর উপর প্রযুক্ত বল আমরা বের করব। কি? দ্বিতীয় তারের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এল এর উপর আমরা কি করব? প্রযুক্ত বল বের করব। ধরো এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল, এতটুকু, ঠিক আছে? এতটুকুর দৈর্ঘ্য কত? এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল। এতটুকুর উপর আমরা প্রযুক্ত বলটা বের করতে চাই। সেই বলের মান কত হবে? খুবই সহজ, এটা পারা লাগবে কিন্তু লাস্ট ক্লাসে পড়ছি। F21 হবে হচ্ছে I L B sin থিটা। এই হচ্ছে ফর্মুলা। কি? I L B sin থিটা। ওকে, এই ফর্মুলার অরিজিনটা একটু মনে করার চেষ্টা করো। এই ফর্মুলা আমরা কখন প্রয়োগ করতাম? একটা কারেন্ট পরিবাহী তারকে তুমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছো, সেই চৌম্বক ক্ষেত্র ওই কারেন্ট পরিবাহী তারের উপর কতখানি বল প্রয়োগ করতেছে সেটা বের করার জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম। আচ্ছা, আমরা কোন কারেন্ট পরিবাহী তারের উপর বলটা নির্ণয় করতেছি? প্রথম তার না, আমরা নির্ণয় করতেছি দ্বিতীয় তারের উপর বল। তাহলে দ্বিতীয় তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? I2। তাহলে এখানে আমরা কারেন্ট কত বসাবো? I2। দ্বিতীয় তারের দৈর্ঘ্য কত? ভাইয়া দ্বিতীয় তার তো অসীম দৈর্ঘ্যের তার, তাহলে এখানে কি আমি অসীম বসাবো? অসীম বসালে তো রেজাল্ট অসীম চলে আসবে, তাই না? এর জন্য আমরা যেটা করব, দ্বিতীয় তার থেকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য কেটে নিব। ধরো এল পরিমাণ দৈর্ঘ্য। আমরা দেখতে চাই এই এল পরিমাণ দৈর্ঘ্যের উপর কতটুকু বল কাজ করতেছে। কেন এটা দেখতে চাই? কারণ আছে, দেখতেছি, সেটা পরে আসতেছি। বাট আপাতত এটা বিশ্বাস করে নাও, আমরা দেখতে চাই কি এই এল পরিমাণ দৈর্ঘ্যের উপর কতটুকু বল কাজ করতেছে। তার মানে আমার এই এল পরিমাণ দৈর্ঘ্যের তার নিয়ে অ্যানালাইসিস করা লাগবে। এর জন্য তারের দৈর্ঘ্য বসাইছি হচ্ছে এল। চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? দেখো তো এখানে চৌম্বক ক্ষেত্র কোনটা? B1, রাইট? তার মানে চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে B1। আচ্ছা ভাই, থিটার মান কত হবে? থিটার মান 90 ডিগ্রি হবে। ভাই কেমনে বুঝলেন? থিটা কার কার মধ্যবর্তী কোণ? এল এবং বি এর মধ্যবর্তী কোণ। এল এর ডিরেকশন কোন দিকে হয়? কারেন্ট যে দিকে যায় সেই দিকে। কারেন্ট কোন দিক যাচ্ছে? এই যে উপরের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তাহলে আমার কারেন্ট যাচ্ছে উপরের দিকে, যেভাবে উপরের দিকে চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। আগের দিনও বলছিলাম যে 90 ডিগ্রির কেসটা সবচেয়ে বেশি ফেস করবা, ঠিক আছে? তো থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার একটু মান বসাই দাও। I2 ইন্টু এল মাল্টিপ্লাইড বাই B1 এর মান কত? এই যে B1 এর মান হচ্ছে মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। ওকে, এবং সাইন থিটার মান হচ্ছে 90। আচ্ছা, সাইন 90 এর মান তো 1, ওইটার চিন্তা বাদ। তাহলে এলটাকে একটু বাম পাশে রাখি, এখানে আসতেছে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। আর সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান তো 1। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই এল পরিমাণ দৈর্ঘ্যের উপর প্রথম তার কর্তৃক দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল, ঠিক আছে? এবার সেম হিসাবটা আমরা করব প্রথম তারের জন্য। কার জন্য? প্রথম তারের জন্য। এটাকে কি ভাই এভাবেই রাখবো? আপাতত এইভাবেই রাখো, একটু পর আমরা একটা কনক্লুশনে আসতেছি। প্রথমে এভাবে রাখো। এবার লেখো প্রথম তারের উপর প্রযুক্ত বল। প্রথম তারের উপর প্রযুক্ত বল। প্রযুক্ত বল। বলো প্রথম তারের উপর বলটা কে প্রয়োগ করবে? ভাই প্রথম তারের উপর বল প্রয়োগ করবে দ্বিতীয় তার। কেমনে? এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করার মাধ্যমে। ভাই চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি হবে? দেখো দ্বিতীয় তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এই দিকে, তার মানে বাম দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে? কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। দ্যাট মিন্স ডিরেকশন হবে এই। ক্লিয়ার? ডট দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? ডট। বুঝতে পেরেছেন? আচ্ছা,
চৌম্বক ক্ষেত্রের নামটা কি লেখা যায়? B2। কেন? কারণ এইটা তৈরি হয়েছে দ্বিতীয় তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য। তাহলে বলেন সেই B2-র মান কত হবে ভাইয়া? ভাইয়া B2-র মান হবে কার জন্য তৈরি হয়েছে? দ্বিতীয় তারের মধ্যে প্রবাহিত কারেন্ট, দ্যাট মিন্স μ0I2 ডিভাইডেড বাই 2πd। ভাইয়া আবার ডি? হ্যাঁ আবার ডি। কেন? দেখো তোমার চৌম্বক ক্ষেত্র কোন পজিশনেরটা লাগবে বা কোন জায়গাটা লাগবে। প্রথম কথা, চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এই তারের জন্য বা এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য। আমার চৌম্বক ক্ষেত্র দরকার কোথায়? এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। কেন দরকার? দেখো তুমি কি মেজার করবা? প্রথম তারের উপর প্রযুক্ত বল। প্রথম তারের উপর বলটা প্রয়োগ করবে কে? এখানে তৈরি হয় চৌম্বক ক্ষেত্র। তাহলে তোমার আসলে কোন জায়গার চৌম্বক ক্ষেত্রটা লাগবে? প্রথম তার যেখানে আছে সেখানকার চৌম্বক ক্ষেত্র। দ্বিতীয় তার থেকে প্রথম তার কতখানি দূরত্বে আছে? ডি পরিমাণ দূরত্বে আছে। দ্যাট মিন্স তোমার চৌম্বক ক্ষেত্র লাগবে এই অসীম দৈর্ঘ্যের তার থেকে ডি পরিমাণ দূরত্বে। ক্লিয়ার? একদম সহজ। এর জন্য হচ্ছে ওখানে ডি আসছে। ওকে, এবার B2 মানের চৌম্বক ক্ষেত্র এই প্রথম তারের উপর কতটুকু বল প্রয়োগ করবে? লেখেন F12 ইজ ইকুয়ালস টু ILB sin থিটা। একদম হুবহু সেম। আমরা কি করব? আবার এল পরিমাণ দৈর্ঘ্য কয়টা নিব, কারণ এখানে দৈর্ঘ্য হচ্ছে অসীম। অসীম দৈর্ঘ্যের উপর বল বের করতে গেলে তো আসলে অসীম চলে আসবে। সো আমরা ধরে নিব যে এখান থেকে একটা এল পরিমাণ দৈর্ঘ্য আমরা কেটে নিছি, অতটুকু দৈর্ঘ্যের তারের উপর কতটুকু বল কাজ করতেছে সেটা হচ্ছে বের করা আমাদের টার্গেট। ওকে গুড। আচ্ছা, এখানে কারেন্ট কত হবে? কারেন্ট কি I2 হবে যেমনটা এখানে হয়েছিল? না। দেখো আবার বলি, এই ফর্মুলাটা আসছে কই থেকে? এই ফর্মুলা ফোর্সের ফর্মুলা। তুমি একটা তড়িৎ পরিবাহী তারকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করছো, সেই চৌম্বক ক্ষেত্র তড়িৎ পরিবাহী তারের উপর একটা বল প্রয়োগ করতেছে, সেই বল বের করার ফর্মুলা হচ্ছে এইটা। এখানে কারেন্টটা কি? যেই তারের উপর প্রযুক্ত বল সেই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। এলটা কি? যেই তারের উপর প্রযুক্ত বল সেই তারের দৈর্ঘ্য। বিটা কি? তারটা যেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, আর থিটা হচ্ছে এল আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখেন আমরা কোন তারের উপর প্রযুক্ত বল বের করতেছি? প্রথম তার। প্রথম তারের কারেন্ট কত? I1। এখানে আসবে কি তাহলে? I1। ঠিক আছে। এল কি? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এই তারের দৈর্ঘ্য কত? অসীম। এখন কি অসীম ধরে ক্যালকুলেট করা সম্ভব? বলো সম্ভব না। সো আমরা যেটা করছি, একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য এল কেটে নিছি, ওখান থেকে যতটুকু কাটছিলাম এখান থেকেও ঠিক ততটুকুই কাটছি। ওকে ফাইন। বিটা কি? বিটা হচ্ছে এখানে থাকা চৌম্বক ক্ষেত্র, মানে তারটা যে চৌম্বক ক্ষেত্র ফেস করতেছে, তার কোন চৌম্বক ক্ষেত্র ফেস করতেছে? B1 না, B2। দ্বিতীয় তার যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে সেটা বল প্রয়োগ করবে প্রথম তারের উপর। সেখানে চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে B2 এবং থিটার মান কত হবে? থিটার মান তো অবশ্যই 90 ডিগ্রি হবে। থিটার মান কত হবে? থিটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, থিটা 90 ডিগ্রি কেন হবে? দেখো এল এর ডিরেকশন এই দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর বাইরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই যে তল বরাবর বাইরের দিকে, এল হচ্ছে এই দিক বরাবর কারেন্ট ফ্লোর দিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এই জন্য থিটা 90। এবার একটু মান বসো। I1 এর মান কত? I1 এর মান তো I1, এল কে এল এর মতো রেখে দাও। B2 এর মান কত? B2 এর মান হচ্ছে মিউ নট I2 ডিভাইডেড বাই 2πd মাল্টিপ্লাইড বাই sin 90। ওকে, এলটাকে একটু সামনে এনে আলাদা করে রাখি। ভিতরে কি থাকবে? মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πd sin 90 এর মান হচ্ছে 1। সো আলটিমেটলি আসবে L মাল্টিপ্লাইড বাই মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πd। ঠিক আছে, দেখো দুই পাশে কিন্তু একই জিনিসই আসছে, বাট এটাকে আমরা এভাবে রাখবো না। আমরা কি করব ভাইয়া? আমরা তো একটু বুদ্ধি খাটাবো। কি করব? এলটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে F21 বাই এল আসবে হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πd। সিমিলারলি ডান পাশেও F12 ডিভাইডেড বাই এল ইজ ইকুয়ালস টু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πd। ভাইয়া এইটা আবার কি বের করলেন? এফ বাই এল কেন বের করলেন ভাইয়া? এফ বাই এল বের করার একটা সুন্দর কারণ আছে, বলতেছি দাঁড়াও। প্রথমে লেখো, লিখছো ওকে আমায়, না ভাল লাগে না, দাঁড়াও এবার। আরে ভাই জায়গায় তো হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পারফেক্ট। আচ্ছা, আমরা এফ বাই এল কেন বের করলাম? দেখো এই পুরা তারের উপর প্রযুক্ত বল আসলে বের করা সম্ভব না, এজন্য আমরা যেটা করছি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল বের করছি। ভাইয়া একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, ইয়েস। এটা এটা কি ছিল? এটা ছিল হচ্ছে দ্বিতীয় তারের এল পরিমাণ দৈর্ঘ্যে প্রযুক্ত বল। এল পরিমাণ দৈর্ঘ্যে প্রযুক্ত বল যদি এত হয়, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত হবে? এইটা ডিভাইডেড বাই এল, সেটাই তো বের করছি। সিমিলারলি এটা কি ছিল? F12। F12 ছিল হচ্ছে প্রথম তারের এল পরিমাণ দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে এল পরিমাণ দৈর্ঘ্যে প্রযুক্ত বল যদি এটা হয়, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত হবে? F12 ডিভাইডেড বাই এল। বুঝতে পেরেছেন? সো এখানে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। লেখো
একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। এবং খেয়াল করছো কিনা দুইটা কিন্তু সেম আসছে, খেয়াল করেছো দুইটা কিন্তু সেম এসেছে, এটার মান যা ওইটার মানও তাই। তার মানে দুইটা কারেন্ট পরিবাহী তারকে যদি পাশাপাশি রাখো তারা পরস্পরের একক দৈর্ঘ্যে সমপরিমাণ বল প্রয়োগ করবে। সে একটা কনসেপ্ট। দুইটা কারেন্ট পরিবাহী তারকে যদি পাশাপাশি রাখা হয় তারা পরস্পরের উপর কি করবে, একক দৈর্ঘ্যে সমপরিমাণ বল প্রয়োগ করবে। এবং সেই বলের মান যেটা সেটা আমরা বের করতে পারি, এটাকে প্রকাশ করা হয় F/L দ্বারা। F/L is equals to mu naught I1 I2 divided by 2 pi d। ঠিক আছে, একদম সহজ। এখানে F/L টা হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, মিউ নট তো জানি 4 পাই ইন্টু 10⁻⁷, I1 আর I2 কি, দুইটা তারের মধ্যে প্রবাহিত কারেন্ট, এবং ডিটা কি বলতো, ডি হচ্ছে দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব। ওকে, যদি কারেন্ট একই দিকে যায় তারা এই বলে পরস্পরকে আকর্ষণ করবে, যদি কারেন্ট বিপরীত দিকে যায় তারা এই বলে পরস্পরকে বিকর্ষণ করবে। এবং এই বলটা কি, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে বল। যদি তোমাকে বলে এই তারের দৈর্ঘ্য 5 মিটার, 5 মিটার দৈর্ঘ্যে প্রযুক্ত বল বের করো, এটাকে 5 দিয়ে গুণ করে দিবা। যদি বলে 20 মিটার দৈর্ঘ্যে বল বের করো, এটাকে 20 দিয়ে গুণ করে দিবা। সো তুমি তো একক দৈর্ঘ্যে বল যদি বের করে ফেলতে পারো, যে কোনো দৈর্ঘ্যের জন্য বল বের করা তো কোনো প্যারা না, ওইটাকে জাস্ট ওই দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এর জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা মাথায় রাখবো। তাহলে দুইটা কারেন্ট পরিবাহী তারকে যদি পাশাপাশি রাখা হয় তারা পরস্পরের উপর বল প্রয়োগ করে, একের দিক কারেন্ট গেলে আকর্ষণ, বিপরীত দিক কারেন্ট গেলে বিকর্ষণ। সেই বলের মান বের করার ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে বলের মান বের করার ফর্মুলা। তোমাকে যদি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া থাকে, একক দৈর্ঘ্যের বলটাকে ওই দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিলেই অতটুকু দৈর্ঘ্যের জন্য প্রযুক্ত বল পেয়ে যাবা। ফর্মুলা কিন্তু মাথায় রাখা লাগবে। ডিরাইভেশন তোমার মনে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ফর্মুলাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এবং ফর্মুলা কিভাবে আসলো সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। তোমার ডিরাইভেশন মুখস্থ করা লাগবে না, বাট এই ডিরাইভেশন তোমার সামনে যদি কেউ দেয় তুমি যেন দেখে লাইন টু লাইন এক্সপ্লেইন করতে পারো, দ্যাটস ইম্পর্টেন্ট। তোমার এটা মুখস্থ করার দরকার নাই যে হ্যাঁ এরপরে এবার মুখস্থ করা লাগবে না। এটা তোমার সামনে থাকলে তুমি যেন এক্সপ্লেইন করতে পারো এখানে কি হয়েছে। যদি পারো তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন নাই? তাহলে বলের ডিরেকশন এবং বলের মান বের করা আমাদের কমপ্লিট। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা কারেন্ট পড়ি না, কারেন্ট পড়ে আসছি না, পড়া শেষ না কারেন্টের মধ্যে অ্যাম্পিয়ার পড়ছি না, অ্যাম্পিয়ারের সংখ্যা কি পড়ছি? যদি 1 সেকেন্ডে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন আমরা বলি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। বাট অ্যাম্পিয়ারের সংজ্ঞা কিন্তু মেইনলি আসছে এখান থেকে। কি বলেন ভাই, এখান থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা আসছে? ইয়েস, এখান থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা আসছে। এখান থেকে কিভাবে অ্যাম্পিয়ারের সংজ্ঞা আসছে এটা আমি একটু বলে দিই, ঠিক আছে? বইয়ের মধ্যেও হয়তো বা কিছুটা পাবা, দেখবে অ্যাম্পিয়ারের একটা সংজ্ঞা আছে, একটু বুঝাই দিই আমি কিভাবে অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা আসছে। খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে দুটো তার আছে, সমান্তরাল তার, I1 এবং I2, এই দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। কত? d, লেটস সাপোজ d। ওকে, এখন বলো তো এই দুইটা তার পরস্পরের একক দৈর্ঘ্যে কতখানি বল প্রয়োগ করবে? 1 নাম্বার তার 2 নাম্বার তারের একক দৈর্ঘ্যে যতখানি বল প্রয়োগ করবে, 2 নাম্বার তার 1 নাম্বার তারের একক দৈর্ঘ্যে সমপরিমাণ বলই প্রয়োগ করবে। ডিরেকশন আলাদা হবে বাট বলের মানটা কিন্তু সেম হবে। এতক্ষণ ধরে আমরা দেখছি এইটা। তাহলে সেই বলের মানটা কত? একক দৈর্ঘ্যে বল হচ্ছে টা টা টা, কোথায় লিখবো? এখানে লিখি, একক দৈর্ঘ্যে বল ইজ ইকুয়ালস টু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই d। আচ্ছা, একটা কাজ করি, I1 I2 মান বসাই 1 এবং d এর মানও বসাই 1। এটা বসাইলে কি হবে আগে বসাও তারপর বলতেছি। I1 এর মান কত বসাবা? 1। I2 এর মান কত বসাবা? 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কত? 1 অ্যাম্পিয়ার। এবং d এর মান কত বসাবা? d এর মান বসাবা হচ্ছে 1 মিটার। কত বসাবা? 1 মিটার। বসাইছো? যদি বসাও তাহলে দেখো তো এখানে রেজাল্ট কি আসে। এখানে আসবে F/L is equals to mu naught into 1 divided by 2 pi multiplied by 1। মিউ নটের মান কত? মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, নিচে আছে 2 পাই, থাকবে হচ্ছে 2 ইন্টু 10⁻⁷ নিউটন। ওকে, তার মানে দুইটা সমান্তরাল অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো করে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে তারা পরস্পরের একক দৈর্ঘ্যে 2 ইন্টু 10⁻⁷ নিউটন বল প্রয়োগ করবে। কি বললেন ভাইয়া, বুঝলাম না। যদি দুইটা অসীম দৈর্ঘ্যের তারকে তুমি পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে রাখো,
সমান্তরাল দুইটা তারকে পরস্পরের থেকে যদি 1 মিটার দূরত্বে রাখো এবং তাদের উভয়ের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো করে, তাহলে তারা পরস্পরের উপর কতটুকু বল প্রয়োগ করবে? 2 × 10⁻⁷ নিউটন বল প্রয়োগ করবে। এখান থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা আসছে যে যতটুকু কারেন্ট দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে ফ্লো করলে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয় এবং তাদের, আচ্ছা আর একটু সুন্দর করে বলি, যতটুকু কারেন্ট আচ্ছা এভাবে না, এভাবে বলি, দেখো আর একটু সুন্দর করে বলি, পরস্পরের থেকে 1 মিটার দূরত্ব অবস্থিত দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করলে তারা পরস্পরের একক দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল প্রয়োগ করবে, সেই কারেন্টকেই বলে 1 অ্যাম্পিয়ার। কি ভাইয়া বুঝলাম না? পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করলে তারা পরস্পরের একক দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল প্রয়োগ করে, সেই কারেন্টকেই আমরা বলি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখান থেকে হচ্ছে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা আসছে। ক্লিয়ার গাইস? তো দেখবা বইয়ের মধ্যে অ্যাম্পিয়ারের সংজ্ঞা লেখা আছে, এটাই লেখা আছে। তো আমার মনে হয় না অ্যাম্পিয়ারের সংজ্ঞা নিয়ে খুব বেশি মাথা ব্যথা হবে তোমাদের, বাট অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা মাথায় রেখো, ঠিক আছে? অ্যাম্পিয়ারের সংজ্ঞা বই খুললেই পেয়ে যাবা। অ্যাম্পিয়ারের সংজ্ঞা, ওকে, এটা কিন্তু একটু মাথায় রাখেন। তাহলে অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কিভাবে দিব? আরেকটা বার, পরস্পরের থেকে 1 মিটার দূরত্ব অবস্থিত বা পরস্পরের থেকে একক দূরত্ব অবস্থিত দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করলে তারা পরস্পরের একক দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল প্রয়োগ করবে, সেই কারেন্টকে আমরা বলবো হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, সো এটা কিন্তু জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। যেটা বললাম ওইটাই বইয়ের মধ্যে লেখা আছে, জাস্ট একটা বার আপনি একটু চোখ বুলাই নিয়েন, অথবা যেটা বললাম সেটা খাতার মধ্যে নোট করে ফেললেও দ্যাট উইল বি এনাফ। পারবো? তাহলে দেখো এই তারগুলা কিন্তু পরস্পরের উপর খুব বেশি কারেন্ট ফ্লো করে না, বা সরি খুব বেশি কারেন্ট না, খুব বেশি বল প্রয়োগ করে না। যেমন 1 অ্যাম্পিয়ার কারেন্ট তোমার কাছে মনে হতে পারে যে ভাই এটা মানে ছোট কারেন্ট, না 1 অ্যাম্পিয়ার কারেন্ট কোনো ছোট কারেন্ট না। 1 অ্যাম্পিয়ার কিন্তু যথেষ্ট বড় কারেন্ট, ঠিক আছে? লাইক ধরো তোমার বাসাবাসি যেগুলো, বাসা বাড়িতে যেগুলো রেগুলার তোমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স, সেগুলোর মধ্যে কত কারেন্ট ফ্লো করে? 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। সো তার তুলনায় কি 1 অ্যাম্পিয়ার অনেক ছোট? অনেক ছোট কিন্তু না। একদম ইনসেইন লেভেলের 2000 অ্যাম্পিয়ার, 3000 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু নর্মালি কখনোই ফ্লো করে না, ওগুলো অনেক বেশি ওভার কারেন্ট, ঠিক আছে? হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন হয়তো বা সেখানে তুমি যখন ভোল্টেজ ডাউন করবা তখন এরকম কারেন্ট পাইতে পারো, বাট রেগুলার যে কেসগুলো সেগুলো তুমি আসলে খুব বেশি কারেন্ট পাবা না। 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার বা ম্যাক্সিমাম 30 অ্যাম্পিয়ারের মতো পাইতে পারো। সো 1 অ্যাম্পিয়ার কোনো ছোট কারেন্ট না। তাহলে 1 অ্যাম্পিয়ারের জন্য বল কি অনেক বেশি তৈরি হচ্ছে? অনেক বেশি তৈরি হচ্ছে না। আদারওয়াইজ যদি অনেক বেশি বল তৈরি হইতো তাহলে দেখতা তার পাশাপাশি রাখলে এরা পরস্পরকে আকর্ষণ করে পরস্পরের কাছাকাছি চলে আসতো। ওকে, সো কেন আকর্ষণ করতে পারে না? কারণ বলের মান আসলে খুব কম, বুঝছো? ধর তোমার কাছে দুটো তার আছে, পাশাপাশি রেখে দিছো, বলের মান কি অনেক বেশি? অনেক বেশি তো না, অনেক ছোট্ট একটা বল, দেখা যাবে স্ট্যাটিক ফ্রিকশন এটাকে আটকাই দিছে। ধরো একটা টেবিল আছে, টেবিলের উপর তুমি দুটো তার রাখছো, একটা টেবিল আছে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে টেবিল। ও মাই গড ভাইয়া, সেই একটা টেবিল, ইয়েস সেই একটা টেবিল। ওকে, টেবিলের উপর কি করছো? দুটো তার রেখে দিছো, এখানে একটা তার, এখানে একটা তার, এখান দিয়েও কারেন্ট যাচ্ছে, এখান দিয়েও কারেন্ট যাচ্ছে। এদের মধ্যে কি একটা বল কাজ করবে না? করবে কিন্তু, বাট সেই বলের মান কি অনেক বেশি? না, বলের মান অনেক বেশি না, বলের মান তুলনামূলক কমই হবে। দেখা যাবে ও চাবে ওকে আকর্ষণ করতে, ঠিক আছে? ও চাবে ওকে আকর্ষণ করতে, ও চাবে ওকে আকর্ষণ করতে, বাট স্ট্যাটিক ফ্রিকশন আটকাই দিবে, কারণ ফোর্সের মান আসলে খুবই কম। ওকে, সো আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার, এর নিয়ে খুব বেশি কনফিউশন থাকার কথা না। আমরা কয়েকটা ম্যাথ সলভ করব, ম্যাথ সলভ করলে কনসেপ্ট আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে। লেটস সলভ সাম ম্যাথ, তারপর আমি আপনাদের কমেন্টে আসতেছি। দেখেন কি বলছে, 10 মিটার এবং 20 মিটার দৈর্ঘ্যের দুইটা তারের মধ্যে দিয়ে যথাক্রমে 5 অ্যাম্পিয়ার এবং 7 অ্যাম্পিয়ার প্রবাহ চলতেছে। তারদ্বয় 4 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত হলে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ভাইয়া এটা কেমনে করবো? এইটা ভাইয়া কেমনে করা যাইতে পারে বলো? তোমারে বের করতে বলছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। তোমার কি এখানে দৈর্ঘ্যের কথা চিন্তা করার দরকার আছে? ভাইয়া এই যে দৈর্ঘ্য তো আছে 10 মিটার, 20 মিটার, এগুলো দিয়ে আমি কি করব? হুদাই দিছে ভাই, এগুলোতে তোমার চিন্তা করার দরকার নাই। তোমার কি বের করতে বলছে? একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, এগুলার চিন্তা বাদ দাও। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা কি? ডিরেক্ট ফর্মুলা লেখো, একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, একদম ডিরেক্ট ফর্মুলা, F/L is equals to mu naught I1 I2 divided by 2 pi d.
ওকে, জাস্ট মান বসাও। মিউ নটের মান কত? মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। I1 I2 মান কত? দেখো একটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার গেছে আর একটার মধ্যে 7 অ্যাম্পিয়ার গেছে, তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 7 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, সো ইন 2 পাই কাটাকাটি যাবে, থাকবে 2, নিচে আসবে হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 35, নিচে আসছে 2 মাল্টিপ্লাইড বাই কত? উপরে 35, নিচে হচ্ছে 2, এখানে 10 টু দি পাওয়ার -5। ওকে, এত নিউটন, মানে 17.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন। এইটা হবে হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। দুইটা তারের উপরেই এতখানি বল প্রয়োগ করবে একক দৈর্ঘ্যে। এখন এখান থেকে তোমার যদি প্রশ্ন একটু প্যাচের চাই, তোমার কি জিজ্ঞাসা করতো জানো? তোমাকে জিজ্ঞাসা করতো যে ভাইয়া প্রথম তারের উপর প্রযুক্ত বল কত? কি প্রথম তারের উপর প্রযুক্ত বল, যদি এরকম কিছু চলে আসে, লেট সাপোজ, যদিও কোশ্চেনে চাই নাই, বাট তোমাকে যদি বলে প্রথম তারের উপর প্রযুক্ত টোটাল ফোর্স বা প্রযুক্ত বল, এটার নাম কি? এটার নাম হচ্ছে F12। কেমনে বের করবা? দেখো প্রথম তারের একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত? 35/2 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এর তো মাত্রই বের করলাম। তাহলে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল মাল্টিপ্লাইড বাই প্রথম তারের দৈর্ঘ্য। প্রথম তারের দৈর্ঘ্য কত? 10। ঠিক আছে, তার মানে আসবে হচ্ছে 35/2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 নিউটন। এটা হচ্ছে পুরা প্রথম তারের উপর প্রযুক্ত বল। ওকে, যদি বলে না ভাইয়া দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল বের করে দেখান, সেটাও খুব সহজ। যদি বলে দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল, উপর প্রযুক্ত বল কেমনে বের করবা বলো? কি করবা? F21 বের করা লাগবে। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে দ্বিতীয় তারের দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিবা। ভাই একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কেমনে পাবো? ভাই এই যে যেটা বের করছো এটা তো উভয় তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। প্রথম তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এইটা, দ্বিতীয় তারের একক দৈর্ঘ্যেও ক্রিয়াশীল বল তো এইটাই। তাহলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে দ্বিতীয় তারের দৈর্ঘ্য 20 মিটার দিয়ে গুণ করে দাও, তাহলে 35/2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মাল্টিপ্লাইড বাই 20, তার মানে 35 ইন্টু 10 টু দি পাওয়ার -4 নিউটন। সলভড। যদি এটা প্রশ্নে চাই নাই, যদি চাইতো এভাবে সলভ করা লাগতো। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল দুইজনের উপরেই সেম হবে, এখানে নিউটন না লিখে নিউটন পার মিটার লিখবা, কারণ এটা কি? এটা হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। ঠিক আছে, সেটাকে লিখবো হচ্ছে নিউটন পার মিটার, আর এইটার ইউনিট দিবা হচ্ছে নিউটন। মনে থাকে যেন এটার একক কি দিবা? ইউনিটটা কিন্তু নিউটন দিও না, এটার ইউনিট দিব হচ্ছে নিউটন পার মিটার। ভুল যেন না হয়, কি দিব? নিউটন পার মিটার। ফোর্স পার ইউনিট লেন্থ একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। পারবো? গুড 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 গুড। নেক্সট ভাই, নেক্সট আসো। কি বলছে? বলছে পরস্পর হতে টা 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 25 ইন্টু, আরে বাবা রে, এটা মানে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হবে, বুঝছো? এটা কি হবে? 25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার ব্যবধানে অবস্থিত 5 মিটার দৈর্ঘ্যের দুইটা তার, উভয়ের মধ্যে দিয়ে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আচ্ছা, তোমার কি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল বের করতে বলছে এবার? না, যদি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল বের করতে বলে প্রশ্নে উল্লেখ করা থাকবে, যেমনটা আগের ম্যাথে ছিল। এখানে কি বলছিল? একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। যদি বলে তাইলে হচ্ছে এইটা, বাট যখন বলবে যে না তারের উপর প্রযুক্ত বল নির্ণয় করো বা ক্রিয়াশীল বল নির্ণয় করো, তখন কিন্তু তারের পুরা দৈর্ঘ্য জুড়ে টোটাল ফোর্স নির্ণয় করা লাগবে। তাহলে দেখেন এটা কেমনে করবেন? দুইটা তারের দৈর্ঘ্য তো সেম, দুটো তারের দৈর্ঘ্য যদি সেম হয় তার মানে অবশ্যই প্রযুক্ত বলও সেম হবে। হ্যাঁ, কেমনে বুঝলেন প্রযুক্ত বল সেম হবে দৈর্ঘ্য সেম হইলে? দেখো একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল দুইটা তারের জন্যই সেম। যদি দুইটা তারের দৈর্ঘ্যও সেম হয়, টোটাল প্রযুক্ত বলের ফর্মুলা কি? একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল মাল্টিপ্লাইড বাই দৈর্ঘ্য। একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলও সেম, দৈর্ঘ্যও সেম, তাহলে টোটাল ফোর্স সেম হবে না দুইটা তারের উপর? অবশ্যই সেম হবে। সেই টোটাল ফোর্স কেমনে বের করবা? সেই টোটাল ফোর্স হবে হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল পার ইউনিট লেন্থ মাল্টিপ্লাইড বাই টোটাল লেন্থ। ঠিক আছে, পার ইউনিট লেন্থে ফোর্স কত ভাইয়া? মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি মাল্টিপ্লাইড বাই টোটাল লেন্থ হচ্ছে L। জাস্ট মান বসাই দাও, আর কিছু করা লাগবে না। মিউ নটের মান কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। I1 I2 মান কত? দুইটার মধ্যে দিয়ে সেম কারেন্ট গেছে 50 অ্যাম্পিয়ার 50 অ্যাম্পিয়ার, তার মানে I1 এর মানও 50, I2 এর মানও 50 ডিভাইডেড বাই 2 পাই মাল্টিপ্লাইড বাই ডি। ডি কি? দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব 25 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, এল কি? তারের দৈর্ঘ্য। তারের দৈর্ঘ্য কত? এই যে 5 মিটার। দুইটা তারের দৈর্ঘ্য যেহেতু সেম, সো দুইটা তারের উপর প্রযুক্ত বল হবে সেম। 5 মিটার বললাম, এল লিখলাম কেন? জীবন আসলে একটা বেদনা।
ঠিক আছে, পারবো, গুড। দেখো কি কাটা যায়, এখানে 2 পাই বাদ, তাহলে থাকবে হচ্ছে 2, ঠিক আছে, বাদ থাকবে 2। আচ্ছা, এখানে আছে হচ্ছে আমার 25, এটা যাবে বাদ, এখানে আছে হচ্ছে কত, উপরে আছে হচ্ছে 2500, তার মানে এখানে থাকবে হচ্ছে 100, ঠিক আছে, এটা বাদ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 10 টু দি পাওয়ার -7 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই 5। সেখানে আসবে 10 10 টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে 0.01 নিউটন। ঠিক আছে, সহজ অ্যান্সার কি আসবে 0.01 নিউটন। মানে জাস্ট ফর্মুলা ভাই, ফর্মুলার মধ্যে মান বসাবা, ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, ম্যাথ বিলে যাবে। খুবই সহজ ম্যাথ, এগুলো কিন্তু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ দেখে মনে হচ্ছে যে না এগুলো তো কোনোদিন আসতেই পারে না, না এগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ভাই, পড়া লাগবে, এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাগরিবের আজান দিচ্ছে নাকি গাইস, আমাকে একটু জানাও তো, মাগরিবের নামাজ কয়টায়, বলো বলো বলো, ওই টাইমে ব্রেক দিব। দাদা এই অবেলায় আপনি না আসলে হইতো না, না হইতো না, আমার আশাই লাগতো, ঠিক আছে আমি যাবো না, থাকবো এখানেই। দাদা ইয়ার ফাইনালে সেমিকন্ডাক্টর রাখছে, বাট আমি তো সিরিয়ালি আগাচ্ছিলাম, এখন কি করব। সেমিকন্ডাক্টর হচ্ছে আচ্ছা, সেমিকন্ডাক্টরের জন্য তো আসলে একটু বিস্তারিত পড়াশোনা লাগবে, যদিও আর্কাইভ ক্লাস করলে তোমার সেমিকন্ডাক্টর পুরোটাই কভার হয়ে যাবে। সো আপ টু ইউ, তুমি চাইলে আর্কাইভ ক্লাস থেকে সেমিকন্ডাক্টর কমপ্লিট করে ফেলতে পারো যদি তুমি ইয়ার ফাইনালে পড়তে চাও, অথবা তুমি চাইলে আপাতত এটা স্কিপ করতে পারো, একটা চ্যাপ্টার স্কিপ করলে ইয়ার ফাইনালে খুব বেশি সমস্যা নাই, আমরা যখন সেমিকন্ডাক্টর পড়াবো তখন পড়লেও হবে, সমস্যা নাই কোনো, ঠিক আছে। বাট সেমিকন্ডাক্টর পড়ার জন্য তোমার যতটুকু নলেজ দরকার ততটুকু আসলে চলে আসছে, কারণ তোমার যে চলতরিৎ ভালো মতো পড়া থাকে সেমিকন্ডাক্টরে খুব বেশি প্যারা খাবা না। সো তুমি যদি পড়তে চাও চাইলে পড়তে পারবা, যদি চলতরিৎটা পড়া থাকে সমস্যা হবে না খুব বেশি, ঠিক আছে। ওকে, দেখেন এই মাগরিবের নামাজ কয়টায় বলো তো একটু, ওইটা আমি ব্রেক দিব মাগরিবের নামাজের টাইমে। আচ্ছা, আর একটা হচ্ছে ম্যাথ আছে, তাহলে ম্যাথটা করে তোমাদের মাগরিবের নামাজের ব্রেক দেই, দেন হচ্ছে বাকি অংশ মাগরিবের নামাজের পর কন্টিনিউ করি। আচ্ছা, এই ম্যাথটা যদি আমি তোমাদের হোমওয়ার্ক দিতে পারি, বাইরে ভাই নিট বানান ভুল লিখছে, আমি কি করবো এদের নিয়ে, নিট ফোর্স, যাই হোক নিট ফোর্স, দেখো কি বলছে, এখানে হচ্ছে 3টা তার আছে, কয়টা তার, 3টা তার। আচ্ছা, এটা হচ্ছে তার 1, এটা তার 2, এটা তার 3, এটার মধ্যে দিয়ে কারেন্ট গেছে উপরের দিকে, এটার মধ্যে দিয়েও কারেন্ট গেছে উপরের দিকে, কিন্তু এইটার মধ্যে দিয়ে কারেন্ট গেছে কোন দিকে, নিচের দিকে। তোমার বলছে সেকেন্ড যে তারটা আছে বি তার, সেই তারের উপর নিট ফোর্স নির্ণয় করো। কি করো, নিট ফোর্স নির্ণয় করো, মানে একক দৈর্ঘ্যে নিট ফোর্স নির্ণয় করবা। তোমার তো এখানে দৈর্ঘ্য দেওয়া নাই, যদি দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে তুমি পুরো তারের উপর নিট ফোর্স নির্ণয় করতে পারতা, বাট দৈর্ঘ্য যেহেতু দেওয়া নাই, সো তোমার আলটিমেটলি একক দৈর্ঘ্যে নিট ফোর্সটা বের করা লাগবে। আচ্ছা, এবার সেকেন্ড যে তার আছে তার উপর বল কাজ করবে কয়টা, 2টা বল কাজ করবে। প্রথম তার সেকেন্ড তারকে কি করবে, আকর্ষণ করবে। কেন, কারণ দুজনের মধ্যে দিয়ে সেম ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। থার্ড তার সেকেন্ড তারকে কি করবে, বিকর্ষণ করবে। কেন, কারণ দুজনের মধ্যে দিয়ে অপোজিট ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। দেখো এই তারের উপর 2টা বল কাজ করবে, প্রথম তার দ্বিতীয় তারের উপর একটা বল দিবে, তৃতীয় তার দ্বিতীয় তারের উপর একটা বল দিবে। প্রথম তারের দেওয়া বলটা কেমন হবে, আকর্ষণ বল। কেন, কারণ 2টা তারের মধ্যে দিয়ে সেম ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, তার মানে প্রথম তার দ্বিতীয় তারের উপর যে বলটা দিবে F21 সেটা কাজ করবে এই দিকে, কোন দিকে, এই দিকে, ঠিক আছে। এবং সেই F21 এর মান কত হবে, আচ্ছা মধ্যবর্তী দূরত্ব দেওয়া নাই, কি একটা জ্বালা, মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকা লাগবে গো। ধরো এটা 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, লেটস সাপোজ এটা 10, এটা হচ্ছে 20, ওকে ফাইন। আচ্ছা, আজান দিয়ে দিছে, আমি জাস্ট ম্যাথটা কোনো রকমে কইরা তোমাদের মাগরিবের নামাজের ব্রেক দিচ্ছি, দাঁড়াও। F21 এটার মান কত হবে, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি, তাহলে মিউ নট ইন্টু I1 I2 দুইটার মানই হচ্ছে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1, ওকে 0. আমি তার ব্রেক দিচ্ছি গাইস, একটা মিনিট জাস্ট। তাহলে এখানে আসবে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 4, নিচে হচ্ছে 0.1, তার মানে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম তার দ্বিতীয় তারের উপর এই বলটা প্রয়োগ করবে। আচ্ছা, তৃতীয় তার দ্বিতীয় তারকে কি করবে, বিকর্ষণ করবে। কেন, 2টা কারেন্ট অপোজিট ডিরেকশনে গেছে, এটা উপরের দিকে এটা নিচের দিকে, তবে 3 নাম্বার তার অবশ্যই 2 নাম্বার তারকে কি করবে, বিকর্ষণ, মানে হচ্ছে এই দিক বরাবর বল প্রয়োগ করবে। তার মানে F23 যেটা, F23 সেটাও কাজ করবে বাম দিকে। F21 কোন দিক কাজ করছিল, বাম দিকে, F23 ও বাম দিকে। F23 এর মান কত হবে, যদি F23 এর মান আমরা বের করি, F23 এটার মান হবে মিউ নট I2 I3, এবার কারেন্ট একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে I3 ডিভাইডেড বাই 2 পাই ডি,
তাহলে মিউ নট আই টু আই থ্রির মানও সেম 2 ডিভাইডেড বাই 2 পাই, মধ্যবর্তী দূরত্ব কত 20 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.2। ঠিক আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 4, নিচে থাকবে 10 টু দি পাওয়ার মাইনাস 1, যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে আসবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিউটন। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে দুইটা বল, যে দুইটা বল আমার 2 নাম্বার তারের উপর কাজ করতেছে। এখন দুইটা বল কি সেম ডিরেকশনে কাজ করতেছে না? যদি দুইটা বল সেম ডিরেকশনে কাজ করে, কিন্তু একক দৈর্ঘ্যে বল, আবারও বলতেছি, চাইলে এখানে ডিভাইডেড বাই এল লিখতে পারো, ডিভাইডেড বাই এল লিখতে পারো, একক দৈর্ঘ্যে বল। ঠিক আছে, সো যেহেতু দুইটা বল একই দিক কাজ করতেছে, লব্ধি বল কি হবে ভাই? লব্ধি বল হবে দুইটার মানের যোগফল। কি হবে? নিট ফোর্স হবে হচ্ছে F21 প্লাস F23। ঠিক আছে, মানে একক দৈর্ঘ্যে আর কি, ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই এল, একক দৈর্ঘ্যে নিট ফোর্স। সো দুটাকে যোগ করে দিলেই হয়ে যাবে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিউটন। ওকে, এবং এটা ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশনটা হবে হচ্ছে সেম ডিরেকশনে। ওকে গাইস, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা একটা ব্রেকে যাব। আমরা হচ্ছে কতক্ষণ পর ক্লাস শুরু করবো আবার বলো? 7:30টার মধ্যে ক্লাস শেষ করা লাগবে। আমরা 50-এ শুরু করি, তোমরা নামাজ পড়ে আসো। ঠিক আছে, 6টা, আচ্ছা 52তে শুরু করবো। 6:52-তে আবার শুরু। ছোট্ট একটু পড়াশোনা আছে, হল ইফেক্ট নিয়ে একটু পড়া লাগবে। ঠিক আছে, আপনারা নামাজ পড়ে আসেন। আপাতত হচ্ছে নামাজের ব্রেক। ওকে, নামাজের ব্রেক। আমরা এরপর আর 30 মিনিটের মতো পড়াশোনা করব, 30 বা 40 মিনিটের মতো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আসতেছি।
কনভিনিয়েন্ট হবে। ওকে, ফোনটাই ওই পাশে রেখে আসি। হ্যালো গাইস, হ্যালো হ্যালো, একটু ব্রেক শেষ হওয়ার আগেই চলে আসলাম। আমাদের হচ্ছে ওইদিকে আবার আর এক ক্লাসের জন্য গাইজরা চলে এসেছে, ঠিক আছে। সো আমরা বরং একটা কাজ করি, এরপর আমি নতুন টপিক শুরু করতে চাচ্ছিলাম। নতুন টপিক হচ্ছে হল ইফেক্ট। নতুন টপিকে তাহলে রবিবার যাই, ঠিক আছে। আচ্ছা, ছোট একটা ক্লাসই হোক, নতুন টপিকে হচ্ছে আমরা একবার রবিবারে যাই। রবিবারে গিয়ে হচ্ছে হল ইফেক্টটা শুরু করি। রবিবার আমরা কিন্তু তাহলে একটু বড় ক্লাস করব, ঠিক আছে। এটা কিন্তু তাহলে মানা লাগবে, এটা মেনে নেওয়া লাগবে, ঠিক আছে, যে রবিবারের ক্লাসটা কিন্তু তাহলে একটু বড় হবে। কারণ এখানে হল ইফেক্ট যদি শুরু করি, হল ইফেক্ট পড়াইতে হচ্ছে একটু সময় লাগবে আর কি। আমাদের প্রায় দেখা যাবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগে যাবে হল ইফেক্টটা কমপ্লিট করতে। সো ইটস বেটার আমরা পুরো হল ইফেক্টটাই হচ্ছে একদম রবিবারই শুরু করি, কারণ হলের পরীক্ষা টরীক্ষা আছে, বেশ কিছু ম্যাথ আছে, এগুলো যদিও সব বইয়ের ম্যাথ, হ্যাঁ এগুলো আমরা পরের দিন করবো তাহলে রিল্যাক্সে। ওকে, সমস্যা নেই। তাহলে পরের দিন আমাদের টার্গেট হচ্ছে হল ইফেক্টটা কমপ্লিট করা, হল ইফেক্টের পাশাপাশি হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট এবং হচ্ছে ম্যাগনেটিক টর্ক, এই দুইটা কমপ্লিট করা। সো ওখানে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে পরের দিন কিন্তু 2 ঘন্টার একটা ক্লাস করা লাগবে। ওকে, আজকে তাড়াতাড়ি ছুটি দিচ্ছি, বাট পরের দিন কিন্তু দিব না, ঠিক আছে। ওকে, তাহলে বরঞ্চ আমরা আজকে এই পর্যন্ত রেখে দেই। পরের দিন দেখা হবে না আবার আপনাদের সাথে, এবং পরের দিন আমরা হল ইফেক্টটা কমপ্লিট করব। একই সাথে হচ্ছে আমরা ম্যাগনেটিক ডাইপোল পড়ব। ম্যাগনেটিক ডাইপোল, ডাইপোল মোমেন্ট মেইনলি পড়া লাগবে, ডাইপোল না, আমাদের ম্যাগনেটিক মোমেন্টটা মেইনলি পড়া লাগবে। আর হচ্ছে একটা তড়িৎবাহী কুণ্ডলীকে যখন আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেলে রাখি, তখন যে সেখানে টর্কটা ক্রিয়েট হয়, সেই টর্ক নিয়ে একটু পড়াশোনা করা লাগবে, ঠিক যেমনটা আমরা ইলেকট্রিক ডাইপোলে দেখছিলাম স্থির তড়িতের মধ্যে। ওকে, তাহলে আপনারা বরঞ্চ আজকে একটু এইগুলা প্র্যাকটিস করেন, যেটা আজকে পড়াইলাম। সেটা হচ্ছে আমাদের, সরি মোটিভেশনটাও আসতো না আজকে, যাই হোক, সেটা হচ্ছে দুইটা তার পাশাপাশি রাখা হলে, যদি সমান্তরালে দুইটা তার রাখা হয়, তারা আসলে পরস্পরের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে, কোন ডিরেকশনে বল হবে, বলের মান কেমন, খুবই সহজ জিনিস আর কি, ঠিক আছে। সো নেক্সট ডে তো হচ্ছে আমরা হল ইফেক্টে যাবনি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ডেতে। এবং নেক্সট ক্লাস হচ্ছে, ও তোমাদের নেক্সট ক্লাস তো আগামীকাল, তো কালকেই তো ক্লাস তোমাদের। সো কালকে একটা বড় ক্লাস নিয়ে নিবনি, রবিবারের চিন্তা আবার কি, তোমাদের কালকে একটা এক্সট্রা ক্লাস দিব না, তোমাদের সাথে আমার কালকে এই ক্লাসে দেখা হচ্ছে, কালকে হল ইফেক্ট ভাজা ভাজা করে দিবনি। তাহলে কালকে একটা লং ক্লাস হচ্ছে, এবং কালকে ক্লাসে আমরা হল ইফেক্ট সহ যাবতীয় সবকিছু কমপ্লিট করে ফেলবো। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে আগামীকাল, টাইমটা আমি জানাই দিবনি। গুড বাই। দিনে হওয়ার একটা সম্ভাবনা আছে, কালকে হয়তো বা দিনে আমি ক্লাসটা নিব, আই উইল লেট ইউ পিপল নো, আবার সন্ধ্যাতেও নিতে পারি, জানাবনি। টাটা।